প্রিয় শিক্ষার্থী, আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। তোমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের তৃতীয় লেকচারে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম জড়তার ভ্রামক সংক্রান্ত রাশিমালা নিয়ে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। তাহলে দেখো, আমরা কিশোর বাতায়নের পদার্থবিজ্ঞান নিউটনীয় বলবিদ্যা ক্লাস করছি। পদার্থবিজ্ঞান নিউটনীয় বলবিদ্যা। তো সেখানে জড়তার ভ্রামক সংক্রান্ত রাশিমালাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা সেই টপিকটা একটু লিখে রাখি এখানে, যে আজকে আমরা জড়তার ভ্রামকের কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। তো তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো সেটা আমি একটু দেখে নিই, এবং তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সেটাও আমি একটু দেখে নিই। কেমন? হ্যাঁ, তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ। জান্নাতুল ইসলাম রিফা সেন্ট জেভিয়ার থেকে যুক্ত হয়েছে, তাসলিম বিনতে যুক্ত হয়েছে, কুমিল্লা থেকে আলো যুক্ত হয়েছে। হ্যাঁ, তোমরা অনেককেই যুক্ত হয়েছো, অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম জড়তার ভ্রামক, মনে আছে যে আই সমান এম আর স্কোয়ার আমরা সমীকরণ পেয়েছিলাম। সমীকরণ ছিল এরকম, আই সমান এম আর স্কোয়ার, এবং আমরা এই সমীকরণ দিয়ে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধানও করেছিলাম, তোমাদের মনে আছে? তাহলে কি আজকে আমরা প্রথমে গাণিতিক সমস্যার সমাধান দিয়ে শুরু করব, নাকি একটু থিওরিটিক্যাল বিষয়গুলো দেখব? আচ্ছা, আমরা একটু থিওরিটিক্যাল বিষয় দেখে আসি, তারপরে গাণিতিক সমস্যার সমাধান করি। কেমন? তাহলে আমরা এরকম একটা বিষয় দেখি, সেটি হলো এরকম যে একটি সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। ব্যাপারটা এরকম, আমি এখানে একটু লিখে দিই। একটি সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। কেমন? ও চক্রগতির ব্যাসার্ধ। আসলে এই কেসগুলো আমাদের একটু জানা দরকার। কেন জানা দরকার? আমরা যখন গাণিতিক সমস্যার সমাধানে যাব তখন বুঝতে পারবো যে আসলে পার্থক্যগুলো কি কি। কেমন? তাহলে দেখো বিষয়টি কেমন হবে, যে আমরা এখানে একটি দণ্ড আঁকলাম, এটা ঠিক এক্স্যাক্টলি মধ্যবিন্দু হয়নি, এটা দিলাম মধ্যবিন্দু। কেমন? এই অক্ষের সাপেক্ষে এটা ঘুরতে থাকবে। ধরে নিলাম পিকিউ অক্ষের সাপেক্ষে এবি একটা দণ্ড ঘুরতে থাকবে। তার মানে ব্যাপারটা একটা এরকম যে এই হলো একটা দণ্ড, এটা একটা দণ্ড, এই দণ্ডের সাপেক্ষে এটা ঘুরতে থাকবে। ওই যে বলেছিলাম তোমাদের নাগরদোলা এরকম ঘুরে না, ঠিক সেরকম। তাহলে সে কতটুকু জড়তার ভ্রামক তৈরি করবে এবং তার দৈর্ঘ্য কতটুকু হবে এবং দৈর্ঘ্যের সাথে এর সম্পর্কটা কি, সেগুলো আমরা একটু দেখছি। কেমন? তাহলে দেখো যে আমরা ধরে নিলাম যে এই পুরো দণ্ডের দৈর্ঘ্য হলো এল। আমরা ধরে নিলাম এল, তাহলে ঠিক মধ্যবিন্দু দিয়ে গেছে, তাহলে এই পাশে হলো L/2, এই পাশে হলো L/2। আচ্ছা, এবং পুরো দণ্ডের ভর আমরা দিলাম m। তোমরা একটু সিরিয়াসলি খেয়াল করো, যেহেতু একটা থিওরিটিক্যাল বিষয়ে আলোচনা হচ্ছে, তাহলে এটা যদি কাগজ কলম নিয়ে তোমরা একটু চিত্র আঁকো, দেখো, তাহলে আরেকটু ভালো হয়। কেমন? আচ্ছা, তাহলে এই পুরোটার ভর যদি আমরা m দিই, দৈর্ঘ্য l দিই, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর আমরা একটু লিখে রাখি যে এটা আমাদের লাগবে আর কি, একক দৈর্ঘ্যে
ভর, আমরা এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করি m/l, প্রতি একক দৈর্ঘ্যের ভর আমরা দিলাম m/l। তার মানে দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, ভর যদি 10 কেজি হয়, তাহলে 10/2 যা হবে তাই হবে প্রতি একক দৈর্ঘ্যের ভর। কেমন? আচ্ছা, তাহলে এখন এটা ঠিক মধ্যবিন্দু থেকে ধরে নিলাম x দূরত্বে dx একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, সেই জায়গায় আসলে আমরা জড়তার ভ্রামকটা নির্ণয় করতে চাই। কেমন? তাহলে ওইটুকু হিসাব করে আমরা পুরোটা ইন্টিগ্রেশন করে দিলে তখন আমরা পুরো হিসাবটা পাবো। ওকে, তাহলে দেখো যে আমরা কি করতে যাচ্ছি এখানে। তাহলে আমরা জানি I সমান mr², এটাই আমরা একটু উপরের দিকে লিখে রাখি যে I সমান mr², যেহেতু এটা আমাদের বারবার লাগবে। I সমান mr², আমরা আগের গতদিনের সমীকরণ থেকে জানি বা আগের ক্লাসে। তাহলে আমরা এই কাজটাই করতে চাচ্ছি। তো এখানে আমরা এটা ক্ষুদ্র ভর এর জন্য আমরা সমীকরণটি এমন পাবো dm, মানে আর গুণ করে দাও m ইকুয়াল ল্যামডা l, সেখান থেকে আমরা বের করছি dm ইকুয়াল ল্যামডা dx, ওই যে z দূরত্বে আমরা গেছি। কেমন? তাহলে এখানে দেখো ল্যামডার জায়গায় যদি আমরা এই মানটা বসিয়ে দিই m/l dx, ঠিক আছে? এখন আমরা x দূরত্বে dx এর জন্য আমরা বের করতে যাচ্ছি জড়তার ভ্রামক। তাহলে I সমান mr² পুরোটার জন্য, ওইটুকুর জন্য আমরা এমন লিখতে পারি di ইকুয়াল, যেহেতু mr², তাহলে আমার হবে dm x², কেননা x দূরত্বে, আর দূরত্বে যদি r² হয়, x দূরত্বে x² হবে। এটুকু আমরা বুঝলাম কিনা? তাহলে আমরা dm এর জায়গায় এই মানটুকু আমরা লিখব m/l dx x² dx। কেমন? তাহলে dx কে যদি এই পাশে রাখতাম তাহলে dx তারপরে x² হতো, আমাদের একটু ঝামেলা তৈরি করতো। x² আর dx অথবা x আর dx আসলে এক জিনিস নয়। বিষয়টা কেমন যে xটা হলো পুরোটা এখান থেকে এই পর্যন্ত, আর dx হলো তার ক্ষুদ্র অংশ তারপরে। কেমন? তো এই জন্য আমরা এমন করে লিখেছি। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হলো এটাকে আমরা একটা ইন্টিগ্রেশন করব। পুরোটার হিসাব যদি আমরা করতে চাই 0 টু i, তোমরা জানো হয়তো যে এই যে ইন্টিগ্রেশনের লিমিট, সীমা ক্যালকুলাসের, এই সীমাটা কে নির্ধারণ করে, লিমিটটা কে নির্ধারণ করে? নির্ধারণ করে হলো ডি এর পরে যেই প্রতীক বা সিম্বল থাকবে আসলে সে সীমাটা নির্ধারণ করে। তাহলে আমাদের ডি এর পরে আই আছে, তাহলে আদি সীমা শেষ সীমা। আচ্ছা, লোয়ার লিমিট আপার লিমিট। তারপরে এখানে কি হবে? এক্স আছে, তাহলে এখানকার লিমিটটা আমরা এইভাবে দেব যে l/2 অর্ধেক মাইনাস l/2 প্লাস l/2। গ্রাফে তো আমরা তাই ব্যবহার করি, ঠিক মাঝখান থেকে ডানের দিকে ধনাত্মক, বামের দিকে ঋণাত্মক। তো এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে চাই। তো ইন্টিগ্রেশনের যাদের কাছে নতুন মনে হচ্ছে তারা একটু সূত্রটা একটু খেয়াল করে নিই আমরা, যে x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন করলে সূত্রটি হলো x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। তার মানে ব্যাপারটা এরকম যে যদি এখানে x টু দি পাওয়ার 10 থাকতো তাহলে এখানে হতো 10+1 ডিভাইডেড বাই 10+1। আমরা বুঝতে পারলাম? এই হলো ব্যাপার। আচ্ছা, আমি একটু দেখি তোমরা কে কি বলছো। কেমন? ফিজিক্স কেমিস্ট্রি একসাথে ক্লাস হচ্ছে কেন? এমন তো হওয়ার কথা না। ফিজিক্স ক্লাস তো রুটিনে 11টায়। আমি একটু জাস্ট মিনিট, আমি 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছে। তোমরা একটু এটুকু চাইলে তুলে নাও, আমি একটু দেখে নিই। কেমন? ওকে, এখন ফিজিক্স ক্লাস 11টায়। হ্যাঁ ঠিক আছে, আমি আর বলছি কী ব্যাপার, আমরা এইরকম দেখছি কেন? ওকে, ঠিক আছে। তাহলে দেখো যে আমরা যে জায়গায় ছিলাম এখন সেটা আমরা ইন্টিগ্রেশন করছি। একটু খেয়াল করে নাও, এখান থেকে আমাদের আসলে
উচ্চতর গণিতের কাজটাও হয়ে যাবে এই জায়গা থেকে। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আসলে যারা আমার ইন্টিগ্রেশন যাদের করব সেই রিলেটেড যারা, অর্থাৎ ডিএক্স এক্স ভিতরে থাকবে আর বাকিগুলো কনস্ট্যান্ট, তাদেরকে আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি, কেমন? তাহলে এখানে আমরা এরকম লিখলাম, উপরের সীমা মাইনাস নিচের সীমা i মাইনাস 0 ইকুয়াল m ডিভাইডেড বাই l, এদের বাইরে দিলাম, একটু ভেঙে করার চেষ্টা করছি, এরকম dx, কেমন? লিমিট দিয়ে দিলাম মাইনাস l/2 প্লাস l/2। তো আমি এখান থেকে এখানে আসলাম, তাহলে দেখো i মাইনাস 0, তাহলে i ইকুয়াল এখানে কি হবে m/l x স্কোয়ার। তাহলে আমার সূত্র কি হবে তোমরা এখন বলো, x³/3। তাহলে এখানে আমরা লিখলাম x³/3, আর আমাদের লিমিট সেটা থেকে যাবে এখানে, আমার লিমিট হলো এখানে l/2 মাইনাস l/2। ওকে, তাহলে এখানে আমার কি কি ছিল সেগুলো আমরা এই 3টাকে একটু সামনে নিয়ে আসি, যেহেতু আমরা একটু ভেঙে করার চেষ্টা করছি। m/l 3l, তাহলে এখানে থাকলো অনলি x³, আমার লিমিট যেটা ছিল সেটা থেকে গেল মাইনাস l/2। তাহলে i ইকুয়াল m/3l, তাহলে এখানে উপরের লিমিট মানে ঠিক x এর কাছে উপরের লিমিট যেটা ছিল মাইনাস নিচের লিমিট, কেমন? তার মানে এরকম হবে l/2 তার কিউব মাইনাস সূত্রের একটা মাইনাস, এর সামনে মাইনাস আছে প্লাস করে দিলাম l/2 তার কিউব, তাহলে এটু ইনটুতে রাখলাম m/3l l³ ডিভাইডেড বাই h প্লাস l³ ডিভাইডেড বাই h, সরি h, m/3l 2l³ ডিভাইডেড বাই h লসাগু করে ফেললেন। তাহলে এখন l উপরের একটা l চলে গেলে থাকে ml², 3 8 24, 2 গুণ করে 12। তাহলে ml²/12 এটি হলো আমাদের জড়তার ভ্রামকের রাশিমালা, কেমন? তোমরা চাইলে এইটুকু এখন একটু তুলে নিতে পারো। তাহলে কিভাবে এটি হলো সেটি আমরা দেখলাম, যে জড়তার ভ্রামক এটি লম্ব অক্ষের সাপেক্ষে ঠিক মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে আমরা হিসাবটি করলাম, কেমন? আচ্ছা, গুড, অনেকেই তোমরা করেছো 1/12 ml², ফাইন। হ্যাঁ, এটা নাহিদুর রহমান সে আগেই করেছে। একজন বলেছে স্যার শুরু থেকে আরেকবার বলেন প্লিজ। ওকে, আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি এটা মুছে দেওয়ার আগে। গুড, আমি পুরোটা আরেকবার আলোচনা করে দিচ্ছি। তাহলে বিষয়টা কি কি হলো সেটা আমরা একটু দেখে নিই। সেটি হলো যে এই যে একটা সরু সুষম দণ্ড, আমরা যেটা বলেছিলাম যে এইটা মানে একটা দণ্ড যার দৈর্ঘ্য আমরা দিয়েছি AB, আর এটা হলো একটা অক্ষ PQ। এই PQ এর সাপেক্ষে সে ঘুরবে, কেমন? যদি এরকম ঘুরে তাহলে এই জড়তার ভ্রামক এর দৈর্ঘ্যের সাথে নির্ভর করবে। কিভাবে, কতটুকু দৈর্ঘ্য হলে জড়তার ভ্রামক কতটুকু হবে আমরা সেটি করতে পারছিলাম, হিসাব করতে পারছিলাম। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা পুরোটার দৈর্ঘ্য হলো L, বড় হাতের L, আর এটার ভর দিয়েছি আমরা m। তাহলে আমরা ধরে নিলাম প্রতি একক দৈর্ঘ্যের ভর ল্যামডা ইকুয়াল m/l। তাহলে সেই ক্ষেত্রে আমরা এর এখান থেকে যদি আর্গুন করতাম তাহলে কি হতো, m ইকুয়াল ল্যামডা l হতো। তো এখান থেকে আমরা dm এর মানটা বের করে নিলাম, কেন? x দূরত্বে dx এর জন্য আমাদের মানটা কতটুকু হবে, তাহলে dm ইকুয়াল টু ল্যামডা dx হবে। কেননা সূত্রটা হলো যে m সমান ল্যামডা l আর্গুন করলে, সেখান থেকে আমরা ল্যামডার জায়গায় মানটা বসিয়ে দিলাম m/l dx। তারপরে আমরা এখানে কাজটা কি করলাম, আমরা জানি জড়তার ভ্রামক i সমান mr², তো সেই জায়গায় আমরা এখানে i সমান dmx² আমরা করে ফেললাম, কেমন? তো এখান থেকে আমরা বাকিটা আমরা ইন্টিগ্রেশন করেছি। সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে গেলে তোমরা জানো যে সেখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট অর্থাৎ সীমা কত সেটা নির্ধারণ করে দিতে হয় এবং ইন্টিগ্রেশনের সূত্র করতে হয়। আমরা সেই কাজটি এখানে করে দিয়েছি এবং হিসাব নিকাশ করে আমরা পেয়েছি ml² ডিভাইডেড বাই 12। একজন লিখেছো নাহি যে 1/12 ml², একই কথা। তাহলে এখন আমরা আরেকটি কাজ করব, সেটা করতে গেলে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে হিসাবটা কেমন ছিল। আরেকটি কাজ আমরা করে দেখি, তাহলে সেটা কেমন হবে দেখি। ঠিক এইটার মতোই কিন্তু একটু আলাদা।
সেটি হলো আমরা যখন করলাম যে একটি সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে। তো এখন আমরা মধ্যবিন্দু দিয়ে হিসাবটা না করে আমরা হিসাব করব এক প্রান্ত দিয়ে। তাহলে ব্যাপারটা কেমন হবে? এক প্রান্ত দিয়ে তোমরা এই হিসাবটা করা শুরু করে দিতে পারো। তার মানে আমি চিত্র দিয়ে একটু বুঝিয়ে দিই। এটি এইভাবে ঘুরতে থাকবে। এর দৈর্ঘ্য হলো এল, ভর হলো এম, পি কিউ, দণ্ডটা হলো এবি। তার মানে আগের বার এটা ঠিক মধ্যবিন্দু দিয়ে ঘুরছিল, আর এখন এটা এখানে থাকবে ও ঘুরতে থাকবে। তাহলে কি হবে? কেমন করে? ঠিক আছে, এক প্রান্ত দিয়ে সবই একই বিষয় হবে, শুধু আলাদা হবে একটা জায়গায়। কোথায় আলাদা হবে? সেটি হলো যে আমরা লিমিট যখন দিচ্ছিলাম -l/2 বামের দিকে, ডানের দিকে +l/2। তো এখন আমাদের লিমিট কত দিতে হবে? 0 to l। এই প্রান্তটা হলো 0 আর এই প্রান্ত হলো l। কি আমরা এটা বুঝতে পারলাম? তার মানে কি, কাজটা আমরা একটু দেখি হিসাবটা কেমন হবে। সেটি হলো আমরা ধরে নিলাম এর একক দৈর্ঘ্যের ভর λ = m/l, প্রতি একক দৈর্ঘ্যের ভর। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে আগে x দূরত্ব হিসাব করে নিব dx এর জন্য, তারপরে পুরোটার জন্য হিসাব করব। কেমন? ঠিক আগেরটার মতোই। তাহলে সেই ক্ষেত্রে এমন হবে dm = λ dx, m = λl, ঠিক সেটা আমরা লিখলাম dm = λ dx। তাহলে সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক হবে di = dmx²। তোমরা চাইলে হিসাবটি একাই করে ফেলতে পারো। di = dm, dm = λ dx, তার সাথে x²। খেয়াল করো, আমরা x² এখানে লিখলে অনেকের কি বুঝতে খুব সমস্যা হয় যে x² সে যদি এখানে x³ করে ফেলে তাহলে কিন্তু খুব ঝামেলা আছে। তাই আমরা এটাকে এমন করব যে x² dx করে লিখছি। কেমন? x² dx। ওকে, তাহলে ল্যামডার কাছে আমরা আগের মানটা দিয়ে দিই m/l x² dx di সমান। তো এটাকে এখন ইন্টিগ্রেশন করতে হবে। কেমন? ইন্টিগ্রেশন। তো লিমিট 0 to i, 0 to l। তাহলে এখন তোমরা বুঝতে পারছো কি হবে। m/l, x রিলেটেড না, তাদের বাইরে বের করে দিলাম, কারণ dx এর সাথে সম্পর্ক এখানে। আমি আরো এক লাইন ভেঙে করলাম dx 0 to l। তাহলে এখানে আমরা m/l রাখলাম, তাহলে এটা হলো x³/3। তাহলে বাকি অংশ তোমরা একটু হিসাবটা করো তো, যে কে কে পারো। আমি একটু দেখি যে কে কে এটা করতে পেরেছে, একটু দেখে আসি। হ্যাঁ, মিজান তুমি আবারও প্রশ্ন করেছো। তারপরে আর কে বলো? সিরাজুল আকি বলতো স্যার শুরু থেকে আরেকবার বলেন। হ্যাঁ, শুরু থেকে আমরা আবার পরের প্রশ্নটা একই সেম কেস, আগেটা মাঝখান দিয়েছিল, এখন এক প্রান্ত দিয়ে আমরা আবার হিসাব করে দিচ্ছি। কেমন? হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো যে তোমরা এইটার কে কোথায় আসলো এবং হিসাবটা কোথায় আছে আমাকে একটু জানাও। হ্যাঁ, গুড। কারিমুল ইসলাম বাপ্পি সে বলেছে 1/3 ml²। আমরা কিন্তু আগেরটার চক্রবর্তী ব্যাসার্ধ হিসাব করিনি, তাহলে এটা চক্রবর্তী ব্যাসার্ধ হিসাব করবো, করে আগেরটার সাথে আমরা বুঝাবো যে কীভাবে ইন্টিগ্রেশনটা করতে হবে। কেমন? ওকে, তাহলে ঠিক আছে, গুড। তাহলে আমরা এখন এইটা হিসাবটা করে দিই। তোমরা যারা করছো তাদের তো হয়েছে, যাদের হয়নি তারা একটু আমার সাথে দেখো। তাহলে এখানে আমার লিমিট থাকলো m 0 to l। কেমন? তাহলে i = তারপরে i - 0। আমি এখানে চলে আসলাম i - 0, দিস ইজ i ইকুয়াল m/l। তাহলে এখানে 3টাকে সামনে নিয়ে আসলাম, এখানে হলো x³ এরকম, l 0। কেমন? তাহলে এটা যদি আমরা দেখি তাহলে কি দেখতে পারবো? তাহলে এখানে আমরা দেখতে পারবো m/3l। এই যে এই জায়গায় দেখাটা খুব ইজি হবে। দেখো কিভাবে আমাদের এই মানটা বসাতে হয় কিসের, যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে।
লিমিটের মানটা, x এর জায়গায় l তার কিউব মাইনাস 0 তার কিউব। তার মানে উপরের যে সীমা বা লিমিট ছিল সে এখানে যদি 4 থাকতো তাহলে l টু দি পাওয়ার 4 হতো, এখানে যদি 1000 থাকতো তাহলে l টু দি পাওয়ার 1000 হতো, কেমন? তারপরে নিচেরটা মাইনাস দিয়ে, তাহলে m l কিউব ডিভাইডেড বাই 3l, তাহলে কি হলো m l স্কয়ার বাই 3। এমনটাই লিখেছিল মনে হয় আমাদের জুলিয়ার, তারপরে লিখেছে অর্জুন প্রামাণিক m l স্কয়ার বাই 3, m l স্কয়ার বাই 3। ওকে, ঠিক আছে, গুড। যাদের হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো আমরা এখন কি কাজটা করতে যাচ্ছি, এখন আমরা চক্রগতির ব্যাসার্ধ, তো চক্র i সমান m k স্কয়ার আমরা জানতাম, তার মানে আমরা জানতাম i সমান m k স্কয়ার। তাহলে যদি i সমান m k স্কয়ার হয়, এটাও i সমান, তাহলে এইটুকু সমান আমরা এইটুকু লিখতে পারি। তাহলে এখানে লিখলাম m k স্কয়ার ইকুয়াল m l স্কয়ার ডিভাইডেড বাই 3। তাহলে উভয় পক্ষের m আমরা বাদ দিয়ে দিই, তাহলে k স্কয়ার ইকুয়াল l স্কয়ার ডিভাইডেড বাই 3, k ইকুয়াল l ডিভাইডেড বাই √3। তাহলে এইভাবে আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করে ফেললাম। তাহলে তোমাদের এখন একটি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে, তারপরে আমরা অন্য কাজ করব, ঠিক আছে? তাহলে এখন দেখি যে কে কে গাণিতিক সমস্যার সমাধানটি করতে পারো তোমরা। হ্যাঁ, গাণিতিক সমস্যা 1, কোনো অক্ষ সাপেক্ষে একটি বস্তুর জড়তার ভ্রামক, কোনো অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক 100 কেজি মিটার স্কয়ার। তারপরে কি হলো, উক্ত অক্ষ সাপেক্ষে বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ, উক্ত অক্ষ সাপেক্ষে বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। বস্তুটির ওজন দেওয়া আছে, ব্যাসার্ধ নির্ণয় করো। বস্তুটির ওজন কত দেওয়া আছে? 9.8 নিউটন। ওকে, তাহলে তোমরা হিসাবটি শুরু করে দাও। কি কি দেওয়া আছে দেখো, কোনো অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক 100 কেজি মিটার স্কয়ার, উক্ত অক্ষ সাপেক্ষে বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে, এবং বস্তুটির ওজন দেওয়া আছে। তার মানে বস্তুটির ভর কিন্তু দেয়া নাই। তো তোমরা কেউ করতে পেরেছো কিনা একটু দেখি, যে কারা হিসাবটি মিলাতে পেরেছে। এখনো কেউ মিলাতে পারেনি, ঠিক আছে, আমি একটু হেল্প করি, ডাটা লেখাই, আর যাদের হয়েছে তারা এখানে কমেন্টে জানাবে। তাহলে বস্তুর ওজন mg ইকুয়াল 9.8 নিউটন, কেমন? ওজন mg ইকুয়াল 9.8 নিউটন। তাহলে m ইকুয়াল 9.8 ডিভাইডেড বাই g, g হলো 9.8, তাহলে সেক্ষেত্রে কত হলো 1 কেজি। তারপরে কি হলো, চক্রগতির ব্যাসার্ধ k ইকুয়াল 1। তারপরে আর কি, জড়তার ভ্রামক দেওয়া আছে i সমান 100 কেজি মিটার স্কয়ার। এখন তোমাদের পারার কথা, আমরা জানি i সমান m k স্কয়ার। তাহলে আমাদের বের করতে হবে k এর মান, k ইকুয়াল √i/m। তাহলে i এর মান কত? 100, ভর হলো 1 কেজি, দিস ইজ 10 মিটার। ওকে, হ্যাঁ, কাদের হয়েছিল আমি একটু দেখি। অনেকেরই হয়েছিল, নাহিদের হয়েছিল, অর্জুনের হয়েছিল, মির্জার হয়েছে, মির্জা বৃষ্টি হয়েছে, রাফিয়া জান্নাত সিনথিয়ার হয়েছে, তোমাদের অনেকেরই হয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো আমরা এবার একটু ক্রিটিক্যাল একটি গাণিতিক সমস্যা দেব, তোমরা সমাধান করবে, কেমন? ঠিক আছে, আমি মুছে দিলাম, নিশ্চয়ই তোমাদের হয়েছে।
যাদের হয়নি তারা স্ক্রিনশট দিয়েছো নিশ্চয়ই, যারা লিখতে পারবে না কিন্তু লিখবা। ওকে, আচ্ছা এবার আমরা যে গাণিতিক সমস্যার সমাধান করতে চাই সেটি হলো একটি ধাতব চাকতি। আমরা কিন্তু এটা এখনো দেখিনি। আমরা যে স্পেশাল কেস দুইটা দেখলাম, একটা ছিল সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অপরটি ছিল এক প্রান্ত দিয়ে। আমরা তো বৃত্তাকার চাকতি দেখিনি, গাড়ির চাকা, হুইল, তারপরে তোমার ইঞ্জিনের মধ্যে যে পিস্টনগুলো ঘুরে সেইগুলো কিভাবে তার জড়তার ভ্রামক কতটুকু তৈরি হবে, ব্যাস কতটুকু, ব্যাসার্ধ কতটুকু, হিসাবটি কেমন হবে সেইগুলো কিন্তু আমরা দেখিনি। ঠিক আছে, তাহলে এই ম্যাথটি সমাধান করার আগে আমরা দেখে আসি এই প্রশ্নটুকু। তাহলে ধরে নিলাম এটা একটা বৃত্তাকার চাকতি, এটার ব্যাস 9, ব্যাসার্ধ দিলাম আর এটার আরটা আমরা এখানে লিখে দিই। আর এখান থেকে ঠিক x মিটার দূরে আমরা আরেকটি বৃত্ত নিলাম, ঠিক x মিটার দূরে। সেখান থেকে dx দূরত্বের আমরা আরেকটি চাকতি নিলাম। চাকতি বলতে একই চাকতিতে আমরা এই হিসাবটা করে দেখব। এইটুকু হলো dx, এইটুকু হলো dx, এইটুকু। তো আমরা এটা হিসাবটা দেখব, মোটেও জটিল নয়, আমরা একটু চেষ্টা করব। তাহলে পুরোটার ভর ধরে নিলাম m, তাহলে এর প্রতি একক ক্ষেত্রফলে ভর বের করতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য নয়, ক্ষেত্র। তাহলে আমরা এখানে লিখলাম প্রতি একক ক্ষেত্রফলে ভর। আমরা মনে করি এটাকে সিগমা দ্বারা প্রকাশ করলাম। সিগমা ইকুয়াল m/a ক্ষেত্রফল। কিন্তু এ সমান আমরা জানি বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে সিগমা সমান আমরা পাচ্ছি m/পাই আর স্কোয়ার। আমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে না দেখলে এটা বুঝতে পারবো না। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি m/পাই আর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো, এখানে যদি m আর গুণ করি, m সমান সিগমা a হতো, এরকম হতো m সমান সিগমা a এখান থেকে, তাই না? তাহলে আমরা যদি x দূরত্ব হিসাব করি এবং dx তার পুরুত্বের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা এমন পাবো dm ইকুয়াল সিগমা dA। ঠিক আছে, ওকে। তাহলে dA কতটুকু হবে? dA মানে ক্ষেত্রফল। কোনটুকু? এইটুকুর ক্ষেত্রে আমরা বের করছি। ঠিক আছে, x সহ x মিটার দূরে ক্ষেত্রফলটা কত হবে? তাহলে আমরা লিখতে পারবো এটার ব্যাসার্ধ যেটা দেওয়া আছে x আর পুরুত্ব দেওয়া আছে dx, তাহলে 2πx মানে পরিধি, তার সাথে গুণ করলাম আমরা কি dx, তাহলে একটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো এখন এইটুকুর জন্য অর্থাৎ x দূরত্বে dx এর জন্য আমাদের জড়তার ভ্রামকের হিসাবটা করতে হবে। তো জড়তার ভ্রামক আমরা এমনি জানি I সমান m আর স্কোয়ার, তাহলে ওইটুকুর জন্য আমার হবে di সমান dm x স্কোয়ার, কেননা x মিটার দূরত্বে। ঠিক আছে, তাহলে dm এর জন্য আমরা মানটি লিখব সিগমা dA তার সাথে x স্কোয়ার। তো d এর জায়গায় আমরা এইটুকু লিখতে চাই, তাহলে আমরা লিখলাম di ইকুয়াল সিগমা, সিগমার জায়গায় আমরা লিখছি, খেয়াল করো সিগমার জায়গায় আবার এইটুকু লিখবো m/পাই আর স্কোয়ার, তার সাথে d এর জায়গায় লিখছি এইটুকু টুয়াইস পাই x dx, x স্কোয়ার ছিল x স্কোয়ার, এটা মিলে x কিউব হবে। তো আমরা পরের লাইনটা এখানে নিয়ে আসলাম, তাহলে di সমান
2m একটু হিসাবটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে 2m পাই পাই উপরে নিচে ভ্যানিশ হয়ে গেল, তাহলে x কিউব, নিচে একটা r স্কয়ার আছে x কিউব তার সাথে dx। এখন এই সমীকরণে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা পুরো বৃত্তাকার চাকতির জন্য আমরা হিসাবটা পাবো। কেমন? হয়তো তোমাদের কাছে একটু বোরিং মনে হচ্ছে আজকে, তাই না? আসলে এটা তো ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো, তো একটু ধৈর্য সহকারে যদি আমরা দেখি তাহলে মনে হয় আমরা বুঝতে পারলে মজা পাবো। আমরা কি কাজ করেছি আমি একটু রিক্যাপ করি। তাহলে দেখো, তোমরা কেউ কিছু বলছো কিনা সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, অনেকে হিসাব গুড এই পর্যন্ত করে ফেলেছে। কারিমুল বাপ্পি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। রিফাত সুমাইয়া বলছে হ্যাঁ স্যার, ওকে। তাহলে দেখো আমি একটু রিক্যাপ করে দিই যে আমরা একটা বৃত্তাকার চাকতি নিয়েছি, সেইটার ব্যাসার্ধ হইল r পুরোটা। তো সেখান থেকে আমরা x মিটার দূরত্বে বা x দূরত্বে আমরা dx একটি ক্ষুদ্র পুরুত্ব হিসাব করে নিয়েছি। তো আমরা সেই জায়গার সুবাদে আমরা জড়তার ভ্রামকটা হিসাব করে ফেললাম এই ক্ষুদ্রটুকুর জন্য। তো এখন আমরা ইন্টিগ্রেশন করে লিমিট দিয়ে বড় হিসাবটা করে ফেলব। তাহলে খেয়াল করো যে আমরা বৃত্তের ক্ষেত্রফল a সমান পাই r স্কয়ার লিখেছি। তারপরে একক দৈর্ঘ্যে আমরা একক ক্ষেত্রফলে আমরা একটা ভর হিসাব করেছি, ধরে নিয়েছি সিগমা ইকুয়াল টু m/a, ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে ভরটা পেয়ে গেলাম। তারপরে এখানে আমরা এর মানটি বসিয়ে দিলাম এই সমীকরণে। আচ্ছা, এরপরে এখানে r গুণ করলে m সমান সিগমা m, তাহলে dm অর্থাৎ ক্ষুদ্র ভরের জন্য তাহলে সিগমা dA, ওই ক্ষেত্রফলটুকু নিলাম, পুরো না নিয়ে dA টুকু নিলাম, মানে এটুকু। তো এখন এই dA সমান ক্ষেত্রফল সমান পরিধি, বৃত্তের পরিধি, এই পরিধি হলো 2πx। কেন? আমাদের রেডিয়াস হলো x, রেডিয়াস যদি আর হতো আমরা বলতাম 2πr, তাহলে 2πx তার সাথে পুরুত্ব হলো dx। তো আমরা সেই কাজটা এখানে করলাম। তারপরে আর তেমন কিছু করি নাই, শুধু আমরা জানি যে i সমান ma স্কয়ার বা mr স্কয়ার। তো আমরা সেই কাজটি করেছি। কেমন? তো এরপরে আমরা এই পর্যন্ত এসেছি। এখন আমরা বাকি কাজটা করতে চাই। তাহলে দেখো যে ইন্টিগ্রেশন যাদের হয়েছে তাদের হয়েছে, যাদের হয় নাই তাদের জন্য 0 টু i, আর এখানে হলো কি হবে 0 টু r, কেননা r দূরত্বে আমাদের হিসাবটা ছিল। আচ্ছা, তাহলে 2mr স্কয়ার এদের বাইরে পাঠিয়ে দিলাম, থাকলো x কিউব, তার সাথে থাকলো dx, তাহলে 0 টু r। তাহলে 2m/r স্কয়ার থাকলো x কিউবের জন্য x পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, কেননা আমরা সমীকরণটি আগেরবার দেখেছিলাম। তার সাথে থাকলো 0 টু r। তাহলে এখন 2m ডিভাইডেড বাই 4 কে সামনে নিয়ে আসলাম, r স্কয়ার থাকবে। তাহলে এখানে থাকলো অনলি x টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখলাম অনলি x টু দি পাওয়ার 4, আর এখানে হলো r, এখানে হলো 0। তাহলে এখন কি করতে হবে? এই x এর জায়গায় একবার r বসাবো আর একবার 0 বসাবো। তাহলে 2m ডিভাইডেড বাই 4r স্কয়ার, x এর জায়গায় আমরা লিখলাম r টু দি পাওয়ার 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4। ওকে, এখান থেকে আমরা মনে করো এখানে চলে আসলাম। তাহলে কি হলো i মাইনাস 0, এটি i মাইনাস 0, উপরের লিমিট মাইনাস নিচের লিমিট, দিস ইজ i। তাহলে এটি হলো i ইকুয়াল 2mr টু দি পাওয়ার 4, 2mr টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4r স্কয়ার, 4r স্কয়ার। হিসাব করলে কি হবে 1/2 mr স্কয়ার সমান i সমান। এই সমীকরণটুকু উদ্ধার করার জন্য আসলে আমাদের এতক্ষণ আমাদের ছুটতে হবে। কেমন? তাহলে তোমরা কারা এখন আসো দেখি। হ্যাঁ, তোমরা অনেকেই আসো, অনেকেরই এটা হয়েছে। হ্যাঁ, নাহিদা আক্তার, নিহা, অর্জুন প্রামাণিক, বাপ্পি, অসংখ্য ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, তাহলে আমরা এখন যে কাজটুকু করে ফেললাম এইটুকু দিয়ে আমাদের এখন গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। আসলে এই জন্য আসলে আমাদের এত পরিশ্রম করা। তো এখন আমি গাণিতিক সমস্যাটি তোমাদের দিই, তোমরা কারা কারা পারো সেটা আমি দেখতে চাই। মুছে দিলাম।
গাণিতিক সমস্যাটি সেটি বলছে একটি ধাতব চাকতির ব্যাস তোমরা শুরু করে দাও 0.2 মিটার 0.2 মিটার, তারপরে এবং ভর 25 কেজি এবং ভর 25 কেজি। ওকে, চাকতির ভর কেন্দ্র দিয়ে লিখলাম চাকতি ভার কেন্দ্র, কেমন, এবং পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী এবং পৃষ্ঠের অভিলম্ব ভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য আসলে আমাদের একটি থিওরি আলোচনা করে আসতে হয়েছে, মানে পিছনের কাহিনী ছিল এইটুকুই। তাহলে আমরা ব্যাস লিখলাম b = 0.2 মিটার, ব্যাসার্ধ r সমান 0.1 মিটার, এটার ভর m = 25 কেজি। বের করতে হবে জড়তার ভ্রামক I ইকুয়াল কি ছিল r/m² তাই না? এখন মানটি বসিয়ে দাও, তোমরা বসিয়ে আমাকে জানাও যে এটির উত্তর কত হলো। হ্যাঁ, আমাকে জানাও। তোমরা হিসাব করে ফেলেছো? অর্জুনের ঠিক হয়েছে, কারিমুল ভুল হয়েছে, নাই ডাক্তার হিসাবটি মনে হয় হয়নি, ঋত্বিকা রায়ের হয়েছে, ঋত্বিকার হয়েছে। ওকে, হ্যাঁ ফাইন, তোমাদের অনেকেরই হয়েছে। 0.125 ওকে, তাহলে আমরা এখানে লিখে দিই এমটি কত ছিল আমাদের 25, আর কত ছিল আমাদের 0.1 তার স্কোয়ার, তাহলে এটি তোমরা হিসাব করেছো 0.125। এটা মুখে মুখে হিসাবটা করা যায়, আমি একটু দেখে নিই তোমাদের যে এটি হবে 12.5 ইন্টু 0.1 তার স্কোয়ার, তাহলে 0.1কে দুইবার গুণ করবো আমরা, এটা হবে 0.125 ওকে কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, এটি এক্স্যাক্টলি হয়েছে তোমাদের। তাহলে যাদের হয়নি তারা এটি তুলে নাও। তো আমরা আরেকটি প্রশ্ন আমরা দেখতে চাই, লাস্ট অঙ্ক আজকে আমরা লাস্ট গাণিতিক সমস্যার সমাধানটা করতে যাচ্ছি। ছোট্ট একটি অঙ্ক, তোমরা কে কে পারো একটু দেখতে চাই। তবে এটি অনেকেরই হয়েছে, তার মানে আমরা যে থিওরিটি আলোচনা করলাম আমি জানি তোমাদের অনেকেরই খুবই বোরিং লেগেছে এই থিওরিটি আলোচনা করার সময়। বৃত্তের ক্ষেত্রে যখন আমরা চাকতির ক্ষেত্রে যখন আমরা হিসাবটা করছিলাম, তাই না, তোমাদের অনেকেরই মনে হচ্ছে কেন করছি আমরা, আসলে আমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য করছিলাম। তাহলে এখন আমরা লাস্ট আরেকটি হিসাব করব। একটি বৃত্তাকার পাতের দৈর্ঘ্য 0.3 মিটার, একটি বৃত্তাকার পাতের দৈর্ঘ্য 0.3 মিটার, প্রতি বর্গমিটার ক্ষেত্রের ভর, প্রতি বর্গমিটার ক্ষেত্রে ভর 0.1 কেজি, এর কেন্দ্র দিয়ে
এর কেন্দ্র দিয়ে এবং তলের অভিলম্ব ভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রাম্য। অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটি কি করতে হবে তোমরা এখন বলো, কি করতে হবে? কি কি দেওয়া আছে দেখি আমরা একটু। তাহলে এর ভর দেওয়া আছে m = 0.1 কেজি। আর কি দেওয়া আছে? প্রতি বর্গ মিটার দৈর্ঘ্যের ভর। তাহলে এখানে পাতের দৈর্ঘ্য দেওয়া আছে। কি করতে হবে তোমরা বলো, কে কে আমাদের সাথে আছে একটু দেখে নিই। এটা লাস্ট অঙ্ক। তাহলে ওকে, তাহলে r = দেওয়া আছে 0.3। তাহলে r সমান যদি 0.3 দেওয়া থাকে, তাহলে দেখো আমরা আরেকটি কাজ করতে পারি। এখানে আমাদের সূত্রে তো ক্ষেত্রফল ছিল, তাহলে আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারবো। পাই r স্কয়ার 3.1416 ইন্টু r 0.3 তার স্কয়ার। তোমরা হিসাবটি করো। তারপরে কি হবে? সূত্রটি কি ছিল? আচ্ছা, আরেকটি বিষয় আছে এখানে, সেটা হলো প্রতি একক দৈর্ঘ্যের ভর যদি এইটুকু হয়, প্রতি বর্গমিটার ক্ষেত্রের ভর কেমন? তাহলে আমার কিন্তু এটা m এর মান নয়, ওই আমার এটি m এর মান নয়। আমরা এইভাবে লিখব। আচ্ছা, এটা আমরা হিসাব করে ফেলি। এখানে 0.3 তার স্কয়ার করতে হবে গুণন 3.1416, এটি হবে 0.282 মিটার স্কয়ার। কেমন? তার মানে একক ক্ষেত্রের ভর যদি এত কেজি হয়, তাহলে এই ক্ষেত্রের ভর কত হবে সেটা হবে আমাদের m। কেমন? এখানে আমরা লিখে নিলাম যে একক ক্ষেত্রের ভর যদি 0.1 হয়, তাহলে m ইকুয়াল এটা গুণ 0.28। তখন আমরা রিয়েল ভরটি আমরা পাচ্ছি, প্রকৃত ভরটি কত। তাহলে সেটি হলো এরকম 0.1 ইন্টু 0.28 কেজি। তো এখন আমরা বের করতে পারবো, আমার সমীকরণটা ছিল I সমান হাফ অফ m r স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন তোমরা এটা মান বসিয়ে দাও, বসিয়ে দিলে এখন তোমরা হিসাবটা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করেছি জড়তার ভ্রামকের স্পেশাল কিছু কেস নিয়ে আমরা আলোচনা করেছি, যে এটার ক্ষেত্রে যে একটি সরু সুষম দণ্ডের লম্ব অক্ষ বরাবর অক্ষের ঘূর্ণনশীল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন হবে, এক প্রান্ত দিয়ে গেলে কেমন হবে সেটাই আমরা হিসাব করেছি, মধ্যবিন্দু এবং এক প্রান্ত দিয়ে। একই সাথে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে কত হবে। তো হিসাবটি আসলে জটিল, এটি কিন্তু আসলে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ছিল ঠিকই। তার মানে এই কাজগুলো যদি আমরা একটু খাতায় লিখতে পারি সমীকরণগুলো ছোট ছোট করে, তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তো আগামী ক্লাসে তোমাদের সাথে পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।